গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে 11 পর্ব। এসডিপিও ফৈজুর রহমান সাহেবের পুত্র কন্যারা এবং তার স্ত্রী আয়েশা বেগম নৌকায় বসে আছেন। আয়েশা বেগম রোজা রেখেছেন। স্বামীর মঙ্গলের জন্য নফল রোজা। মাগরিবের সময় হয়ে গেছে, রোজা ভাঙতে হবে। রোজা ভাঙার কোনো প্রস্তুতি নেই, সামান্য পানিও নেই যে পানি খেয়ে রোজা ভাঙ্গা যায়। তিনি তার ছেলে মেয়েদের নিয়ে দুর্গাপুর ইউনিয়নের বাবলা গ্রামে এক সম্পন্ন বাড়িতে লুকিয়েছিলেন। এসডিপিও সাহেবের স্ত্রী, সেই হিসেবে বাড়ির লোকজন তাদেরকে খুব আদর যত্ন করছিলেন। হঠাৎ কি যে হলো, বাড়ির কর্তা খসরু মিয়া, ছদ্মনাম, আয়েশা বেগমের কাছে উপস্থিত হয়ে বললেন, আমরা আপনাদের এই বাড়িতে রাখতে পারবো না, বাড়ি ছাড়তে হবে। আয়েশা বেগম অবাক হয়ে বললেন, বাড়ি ছেড়ে কোথায় যাব? বাড়ি ছেড়ে কোথায় যাবেন সেটা আপনি খুঁজে বের করেন। আমি নৌকা আনায় রাখছি, নৌকায় ওঠেন। আমি আপনাদের অঞ্চল কিছুই চিনি না, বাচ্চাদের নিয়ে আমি যাব কোথায়? আমার বড় বড় দুটো মেয়ে আছে। আপনি খামাখা সময় নষ্ট করতেছেন। নৌকায় উঠতে বলছি, নৌকায় ওঠেন। আমরা খবর পেয়েছি আপনার স্বামীকে মিলিটারিরা মেরে ফেলেছে, আপনার 2 ছেলেকে খুঁজতেছে। আপনাকে এখানে রাখলে আমরা সবাই মারা পড়ব। আয়েশা বেগম বললেন, আজকের রাতটা থাকতে দিন, সকালবেলা আমি যেখানে পারি চলে যাব। অসম্ভব, নৌকায় উঠেন। সামান্য দয়া করেন, আমরা মহাবিপদে আছি। সবাই বিপদে আছে, এখন দয়া করাকরির সময় নাই। খসরু মিয়ার হুকুমে জিনিসপত্র নৌকায় তোলা হতে লাগলো। আয়েশা বেগম তার ছোট মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে নৌকায় উঠলেন। নৌকার মাঝি বলল, আপনারা কোথায় যাবেন? তিনি বললেন, জানি না। সন্ধ্যা মিলিয়ে গেছে। নৌকা বরিশালের আঁকাবাঁকা খাল দিয়ে এগুচ্ছে। আয়েশা বেগম কিছুক্ষণ আগে নৌকা থেকে হাত বাড়িয়ে খালের পানি দিয়ে রোজা ভেঙেছেন। নৌকার মাঝি খুবই অস্থির হয়ে গেছে। কোথায় যাবে কেউ বলছে না। সে কিছুক্ষণ পরপর জিজ্ঞেস করছে, পরিষ্কার করেন, কথা পরিষ্কার করেন, আপনারা যাইবেন কই? এসডিপিও সাহেবের বড় ছেলে বলল, আমরা কোথাও যাব না, নৌকা নৌকায় ঘুরব। মাঝি বলল, এইটা কেমন কথা? বড় ছেলে বলল, এটাই আসল কথা। মাঝি ভীত চোখে তাকাচ্ছে, কারণ এই ছেলের হাতে বন্দুক। শুধু এই ছেলের হাতে যে বন্দুক তা না, তার ছোট ভাইয়ের হাতেও বন্দুক। এসডিপিও সাহেবের অস্ত্রশস্ত্রের প্রতি অন্যরকম অনুরাগ ছিল। সরকার পিস্তল ছাড়াও তার ব্যক্তিগত 2টা পিস্তল আছে। 2টা আছে .22 বোর রাইফেল। জীবনে বিরাট দুঃসময়ে এসডিপিও সাহেবের ছেলে মেয়েরা এইসব অস্ত্র হাতে নিয়ে বসে আছে। বরিশাল ডাকাতের দেশ। ডাকাতদের কাছে খবর চলে যাওয়ার কথা যে একটা অসহায় পরিবার নৌকায় ঘুরছে। নৌকা বড় একটা বাঁক পার হলো, আর তখনই দেখা গেল 21-22 বছর বয়সী মাথায় টুপি পরা এক যুবক ছুটতে ছুটতে আসছে। হাত মুচিয়ে ইশারা করছে নৌকা থামানোর জন্যে। নৌকা থামানো হলো। যুবক বলল, আপনাদের যে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, আমি সেই বাড়ির ছেলে মেয়েদের কোরআন শরীফ পড়াই। আপনাদের বিপদ দেখে আমার মন খারাপ হয়েছে। আপনারা কি আমার বাড়িতে উঠবেন? আমার ছোট্ট একটা ঘর আছে, আমি একা থাকি। আয়েশা বেগম সঙ্গে সঙ্গে বললেন, উঠব। তার বড় ছেলে বলল, এই লোক যে গভীর রাতে ডাকাত খবর দিয়ে আনবে না বা আমাদের মিলিটারির হাতে ধরিয়ে দেবেন না, তার নিশ্চয়তা কি? আয়েশা বেগম বলল, একটা লোক আশ্রয় দিতে যাচ্ছে, আল্লাহর নাম নিয়ে তার বাড়িতে উঠো। সবাইকে নিয়ে রাত 10টার দিকে গভীর জঙ্গলের ভেতরে এক বাড়িতে আয়েশা বেগম উঠলেন। স্বামীর মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত হতে পারছেন না। ওরা খবর এসেছে, কেউ নিশ্চিত করে কিছু বলছে না। তিনি সারা রাত তার 2 মেয়েকে নিয়ে কোরআন পাঠ করলেন। তার 2 ছেলে রাইফেলে গুলি ভরে পাহারায় থাকল। ভোরবেলা পাংখাপোলা রশিদ এসে উপস্থিত। তার চোখ মুখ লাল, মুখ শুকনা। রশিদকে দেখে আয়েশা বেগম বললেন, তোমার সাহেবের খবর কি? উনি কোথায়? রশিদ চুপ করে রইল। উনি কি বেঁচে আছেন? রশিদ বলল,
জি আম্মা। এটা রশিদের মিথ্যা ভাষণ। সে সব জেনে এসেছে, পরিবারটিকে গভীর বেদনার সংবাদ দিতে পারছে না। আয়েশা বেগম বললেন, বেঁচে আছেন? তাহলে উনি কোথায়? পলাতক আছেন। আম্মা শুনেন, উনার কথা এখন চিন্তা করে লাভ নাই। আপনাদের বিষয়টা এখন চিন্তা করা দরকার। অনেক সন্ধান করে আপনাদের পেয়েছি। এইখানে আমি আপনাদের রাখব না, অন্য জায়গায় নিয়ে যাব। গোয়ারেব খার পীর সাহেবের বাড়িতে নিয়ে যাব। ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে, আপনারা নিরাপদে থাকবেন। কখন নিয়ে যাবে? এখন নিয়ে যাব। আমি নৌকার ব্যবস্থা করতেছি। আম্মা, অস্থির হইেন না, আমি আসি। আমি আপনাদের জন্য জীবন দিয়া দিব। আপনাদের কোনো বিপদ হইতে দেব না। নবীজির কসম, আল্লাহ পাকের কসম। রশিদ এই অসহায় পরিবারটিকে গোয়ারেব খার পীর সাহেবের কাছে নিয়ে গেল। তাদের সে বাড়িতে স্থায়ী করে ফিরে গেল ফিরোজপুরে। এসডিপিও সাহেবের বাসা থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ফিরে আসবে। রশিদকে পিরোজপুর শহরে ঢোকার মুখে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো। তাকে জিজ্ঞাসাবাদ করে এসডিপিও সাহেবের পরিবার কোথায় আছে সে খবর বের করা হবে। পিরোজপুরের মিলিটারি কমান্ডারের প্রধান কর্নেল আতিক ফুটবল প্লেয়ার, এসডিপিওর ইউনিভার্সিটি পড়ুয়া 3 ছেলে মেয়েকে খুঁজছে। তাকে খবর দেওয়া হয়েছে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ে তারাও ছিল। তারা ট্রেনিং নিয়েছে। কর্নেল আতিককে সাহায্য করেছে পিরোজপুর থানার ওসি। ওই ওসি সাহেব খুব সম্ভবত জীবন রক্ষার জন্য মিলিটারিদের সঙ্গে হাত মিলিয়েছেন। রশিদের সঙ্গে ওসি সাহেবের নিম্নোক্ত কথাবার্তা হল। এসডিপিও সাহেবের ফ্যামিলি কোথায় আছে? স্যার, আমি জানি না। অবশ্যই তুমি জানো। আমার কাছে খবর আছে তুমি জানো। তুমি যে শুধু জানো তাই না, তুমি তাদের দেখভালও করছো। স্যার, আমি জানি, কিন্তু বলবো না। মিলিটারি কি ভয়ঙ্কর জিনিস তুমি জানো। এই খবর না দিলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটবে। স্যার, আমি কিছুই বলবো না। আরে বেটা, নিজের জীবন বাঁচা। এখন ইয়ানফসির সময়, বলে দে তারা কোথায় আছে। আমি কোনোদিনই বলবো না। রশিদকে সেই দিনই সন্ধ্যায় হুলারহাট লঞ্চ ঘাঁটি নিয়ে গুলি করে মেরে ফেলা হলো। 21 এপ্রিল 1971। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মেয়ে বেগম আক্তার সুলাইমান করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালানো ছাড়া পাকিস্তান সরকারের অন্য কোনো উপায় ছিল না। তিনি বলেন, মার্চের প্রথম দিকে যখন ধারণা করা হচ্ছিল যে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা করতে পারেন, তখন তিনি ঢাকায় গিয়ে তার মরহুম পিতার দোহাই দিয়ে শেখ মুজিবুর রহমানকে এ ধরনের মারাত্মক কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন। 26 মে 1971। পাকিস্তান সরকার স্বীকার করে 30,000 পুলিশ বাহিনীর সদস্য, 14,000 নিয়মিত বাহিনীর সদস্য, 4,000 ইপিআর পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। 2 জুন 1971। পূর্ব পাকিস্তান গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান রাজাকার অর্ডিন্যান্স 1971 জারি করেন। রাজাকার বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যকারী হিসেবে দায়িত্ব পালন করবে। তাদেরকে অস্ত্র সরবরাহ করা হবে। তারা প্রধানত গেরিলাদের খোঁজখবর বের করা, তাদের আশ্রয়দাতাদের খবর সেনাবাহিনীর কাছে পৌঁছে দেয়া, রেল লাইন, ব্রিজ পাহারা দেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 83 জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে বলেন, তারা পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে খুবই বিনম্র সহানুভূতিশীল আচরণ পাচ্ছেন। বিবৃতিতে তারা বলেন, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পেছনে প্রদেশের জনগণের কোনো সমর্থন ছিল না এবং নেই। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে যুক্ত বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের প্রিয় ভূমি পাকিস্তানকে খণ্ড করার অভিসন্ধির তীব্র নিন্দা করছি। রাজনৈতিক চরমপন্থীদের একতরফা স্বাধীনতা ঘোষণায় আমরা দুঃখ পেয়েছি ও হতাশ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক কাজে যোগ দেন। তারা নির্বিঘ্নে কাজ করতে পারছেন, এই মর্মে বিবৃতি দেন। 3 জুন 1971। জাতিসংঘের মহাসচিব উ থান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে বিষাদময় ঘটনা বাংলাদেশে ঘটেছে। ভ্যাটিকান সিটি থেকে জন পোপ পল পূর্ব পাকিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আবেদন জানিয়েছেন।
11 জুন 1971। গভর্নর টিক্কা খান সকল বাঙালি দোষীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। দেশত্যাগীদের ফিরে আসার জন্য অভ্যর্থনা শিবির খোলার কথা বলা হয়। এক ইস্তেহারে বলা হয়, খাঁটি পাকিস্তানিরা নির্ভয়ে দেশে ফিরতে পারবেন। তাদের ফিরে আসার সুবিধার জন্য তিনি অভ্যর্থনা শিবির খোলার নির্দেশ দেন। কবি শামসুর রহমান ভেতরের দিকে একটা প্রায় অন্ধকার ঘরে বসে আছেন। গ্রামের নাম পাড়াতলি। নরসিংদীর পাড়াতলি যে বাড়িতে তিনি বাস করছেন সেটা মাটির। তার জানালা আছে। গ্রামের মানুষ বড় জানালা পছন্দ করে না। রেলের টিকিট ঘরের জানালার মতো ছোট্ট জানালা, সেই জানালায় ঘরের ভেতর আলো বাতাস কিছুই আসে না। তবুও তো জানালা। কবি জানালার পাশে বেতের মোড়ায় বসে আছেন। বেতের মোড়াটা এইবারের সবচেয়ে আরামদায়ক। একটাই সমস্যা, হেলান দেয়া যায় না। সবসময় রুজু অবস্থায় কথা মনে রাখতে হয়। অবশ্য এখন যে সময়, সে সময় রুজু থাকারই কথা। তিনি উঠোনের দুটো বেগুন গাছের দিকে তাকিয়ে আছেন। বেগুন গাছে বেগুন হয়েছে, অদ্ভুত বেগুন, হাঁসের ডিমের মতো ধবধবে সাদা রং। এই জিনিস তিনি আগে কখনো দেখেননি। মনে হচ্ছে গাছে ডিম ফলে আছে। তিনি নাগরিক মানুষ, এখন গ্রামে পড়ে আছেন। গ্রামগঞ্জের অনেক খুঁটিনাটি তাকে আকৃষ্ট করছে। কোনো একটি বিশেষ দৃশ্যে যখনই তার চোখ আটকাচ্ছে, তিনি মনে মনে রবার্ট ফ্রস্টের কবিতা আবৃত্তি করছেন। Heaven gives her glimpse only to these not in a position to look too close. কবি সাহেব কি আছেন? কবি সাহেব? কেউ কি তাকে খুঁজছে, নাকি তিনি ভুল শুনছেন? মেইলি ধরনের এই পুরুষ গলা তিনি আগেও শুনেছেন। যেখানে তিনি অজ্ঞাত বাস করছেন, সেখানে কবি সাহেব হিসেবে তাকে কেউ চেনার কথা না। অপরিচিত কেউ ডাকছে। কবি চমকালেন। এখন দুঃসময় অপরিচিত আহ্বানের জন্য ভালো না। কবি খালি গায়ে আছেন। কড়া সবুজ রঙের লুঙ্গি নাভির উপর পড়েছেন। অন্ধকারে তাঁর ফর্সা দুধ সাদা শরীর জ্বলজ্বল করছে। এই অবস্থাতেই তিনি উঠে দাঁড়ালেন। গায়ে কিছু দেবার কথা তার মনে হলো না। এই গণ্ডগ্রামে নাগরিক সভ্যতা ভব্যতা দেখাবার কিছু নেই। সুরুচি? দুঃসময়ের সুরুচি প্রথম নির্বাসনে যায়। কবিকে আমাকে চিনেছেন? আমি শাহ কলিম, আপনার খাদেম। আমার খাদেম মানে কি? আমি কি পীর সাহেব? আমার পীর তো অবশ্যই। কলিমুল্লাহ কদমবুসি করার জন্য নিচু হল। কবি চমকে সরে গিয়েও কদমবুসির হাত থেকে বাঁচতে পারলেন না। কলিমুল্লাহ হাসি মুখে বলল, আপনাকে দেখে কি যে ভালো লাগছে, মনে হচ্ছে লিভিংস্টোনের সাক্ষাৎ পেলাম। তার মানে কি? অ্যামাজনের জঙ্গলে লিভিংস্টোন হারিয়ে গিয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফি থেকে কমিশন করে একজনকে অ্যামাজনে পাঠানো হলো। তিনি অনেক ঝামেলা করে লিভিংস্টোনের খোঁজে উপস্থিত হলেন। গভীর অরণ্যে একজন কালো মানুষের মধ্যে একজন সাদা মানুষ দেখে তিনি এগিয়ে বললেন, আই প্রিজিউম ইউ আর এ ডক্টর লিভিংস্টোন। কবি কলিমুল্লার দিকে তাকিয়ে আছেন। মানুষটা হড়বড় করে কি বলছে কিছু তার মাথায় ঢুকছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষটাকে তিনি চিনতে পারছেন না। দাড়ি রাখার কারণে কি তা হয়েছে? আজকাল অনেকে দাড়ি রেখে চেহারা পাল্টে ফেলেছে। দাড়ি, চোখে সুরমা, মাথায় টুপি, নতুন লেবাস। লিভিংস্টোন সাহেবের মতোই আপনার গায়ের রং। পড়েও আছেন বলতে গেলে অ্যামাজনের জঙ্গলে। কবি বোধহয় আমাকে চিনতে পারেন নাই। দৈনিক পাকিস্তান অফিসে আপনার সঙ্গে পরিচয়। আপনার একটা কবিতা ঝাড়া মুখস্থ করেছিলাম, আসাদের শার্ট, মনে পড়েছে? শামসুর রহমান হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বুঝালেন তিনি চিনতে পেরেছেন। আসলে মোটেই চিনতে পারেননি। আপনাকে মনে মনে খুঁজছিলাম। এইভাবে যে পেয়ে যাব ভাবিনি। কিভাবে পেয়েছেন? সে এক বিরাট ঘটনা। বসে বলি, ঘরে কোথাও গিয়ে বসি। শামসুর রহমান বিব্রত ভঙ্গিতে বললেন, অবশ্যই অবশ্যই। শাহ কলিম নামের মানুষটাকে তিনি এতক্ষণ বারান্দায় দাঁড় করিয়ে রেখেছেন। নিজে দুহাতে দরজা ধরে দাঁড়িয়েছিলেন। দূর থেকে কেউ যেন দেখলেই ভাববে শাহ কলিম যেন ভেতরে ঢুকতে না পারে, সেজন্যই তিনি দরজা আটকে দাঁড়িয়ে আছেন। কবি বললেন, চা খাবেন?
শাহ কলিম বাংলা ঘরের বিছানায় পাতা পাটিতে বসতে বসতে বললেন, চায়ের ব্যবস্থা কি আছে? আছে, গুড়ের চা। বাহ, ভালো। গুড়ের চা অনেকদিন খাই না, চা খাবো। আপনার সঙ্গে বসে চা খাওয়া ভাগ্যের ব্যাপার, মহাভাগ্য। কবি চায়ের কথা বলতে গেলেন, শার্ট গায়ে দিতে হবে, খালি গায়ে এই মানুষের সামনে বেশিক্ষণ থাকা যাবে না। চা খেয়ে যে বিদায় হবে তাও মনে হয় না। এ লোকটা অবশ্যই খুঁটি গেড়ে বসার টাইপ লোক। কলিমুল্লাহ গুড়ের চায়ে চুমুক দিয়ে আহ বলে তৃপ্তির শব্দ করল। চা ভালো হয়েছে, গুড়ের গন্ধ চায়ের গন্ধ মিলে একাকার হয়ে গেছে। এই চা এক কাপ খেলে হয় না, আরেক কাপ খাবো। কবি শামসুর রহমান হতাশ গলায় বললেন, অবশ্যই খাবেন, তবে আমি ব্যস্ত আছি, আপনাকে বেশি সময় দিতে পারবো না। স্যার, আমাকে কোনো সময় দিতেই হবে না, আপনি আপনার কাজে যান, আমি আছি, চা খাবো, কবি কুটিরকে কিছুক্ষণ থেকে চলে যাব। আমার খোঁজ পেয়েছেন কিভাবে? সেটা স্যার ইতিহাস পর্যায়ের ঘটনা। আমি চরণদার হিসাবে একটা ফ্যামিলি নিয়ে যাচ্ছি গ্রামে, এক পুলিশ ইন্সপেক্টর সাহেবের ফ্যামিলি, তার স্ত্রী, 3 মেয়ে, 1 ছেলে। আপনার গ্রামে এসে ইন্সপেক্টর সাহেবের ছোট মেয়ে মাসুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। নাক দিয়ে রক্ত পড়ে, নাকে রুমাল চেপে ধরল, কিছুক্ষণের মধ্যে রুমাল রক্তে লাল হয়ে গেল। এই গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি আছে, সেখানে আপাতত উঠেছি। মাসুমাকে ডাক্তার দেখিয়ে আবার রওনা দেব। আমরা যাচ্ছি ফরিদপুরের দিকে, মাসুমাদের আদি বাড়ি ফরিদপুরে। ও আচ্ছা। পাশ করা কোনো ডাক্তার পেলাম না, হিন্দু এক ডাক্তার ছিল, হরিবাবুর নাম। সে তার গোষ্ঠী নিয়ে মিলিটারির ভয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, বন্যেরা বনে সুন্দর, হিন্দুরা হিন্দুস্থানে। এটা কেমন কথা? কথার কথা বলেছি স্যার, এটা গুরুত্বের সঙ্গে নেবেন না। মূল বিষয়টা আপনাকে বলা হয় নাই। কিভাবে আপনার খোঁজ পেলাম? মাসুমার এক খালু বললেন, আপনি এই গ্রামে লুকিয়ে আছেন। তবে স্যার, লুকিয়ে থাকার জন্য জায়গাটা ভালো না। ভালো না কেন? কেউ যদি আপনাকে খুঁজে বের করতে চায়, তার চোখ বেঁধে দিলে সে চোখ বাঁধা অবস্থায় আপনাকে খুঁজে বের করতে পারবে, কারণ আপনি পালিয়ে আছেন আপনার নিজের গ্রামের বাড়িতে। পালানোর সবচেয়ে ভালো জায়গা কি জানেন স্যার? না, পালানোর সবচেয়ে ভালো জায়গা হলো হিন্দুস্তান। দাগি লোকজন সব বর্ডার পার হয়ে যাচ্ছে। দাগি লোকজন মানে? হিন্দি পাকিস্তানের লোকজন আর কি। আপনি নিজে কোন দিকের মানুষ? স্যার শোনেন, আমার দাড়ি, চোখের সুরমা সবই লেবাস। লেবাস পরে পাকিস্তানি সেজেছি। বাঁচার একটাই উপায়, লেবাস পরিবর্তন। খোলস দেখে বিভ্রান্ত হবেন না স্যার। কবি নিঃশ্বাস ফেললেন। কি বলবেন বুঝতে পারছেন না। লোকটি সত্যি কথা বলছে না মিথ্যা বলছে তাও ধরা যাচ্ছে না। গ্রামে বাস করতে কি ভালো লাগছে স্যার? কবি মাথা নাড়লেন। গ্রাম তার ভালো লাগছে কি লাগছে না তা তার মাথা নাড়া থেকে ঠিক বোঝা গেল না। স্যার, আপনার উচিত শহরে চলে যাওয়া। কেন? যেখানে অনেক মানুষ থাকে সেখানে গোপনে বাস করা যায়, গ্রামে গোপনে থাকতে পারবেন না। দেখেন না আমি কিভাবে চট করে আপনাকে খুঁজে বের করে ফেলেছি। হুম। পত্রিকা অফিসে যোগ দিয়ে কাজ শুরু করে দেন। কেউ আপনাকে ঘাটাবে না, আপনি নিজের মনে থাকবেন, কবিতা লিখবেন। মিলিটারির দিক থেকে আপনার কোনো ভয় নেই। ভয় নাই কেন? আপনার মতো সম্মানিত কবিকে মিলিটারিরা কিছু বলবে না। তারা পৃথিবীকে দেখাতে চায় ঢাকা স্বাভাবিক। আমার কথাটা স্যার রাখেন, ঢাকায় চলেন। আপনার স্বার্থ কি? আপনি নিরাপদে আছেন, নিজের মনে লেখালেখি করছেন, এইটাই আমার স্বার্থ। গ্রামে আপনার নিরাপত্তা নাই। শান্তি কমিটি আলবদর কত কিছু তৈরি হচ্ছে, কখন আপনাকে ধরে নিয়ে যায়, এটাই আমার ভয়। এরা যদি ধরে নিয়ে যায় তার হিসাব থাকবে না, মিলিটারি ধরলে তার হিসাব থাকবে। আপনার কি চা খাওয়া হয়েছে? জি। দেব আরেক কাপ? না থাক, মনে হয় আপনি আমার উপর নারাজ হয়েছেন। কবি, আপনি আমার উপর নারাজ হবেন না। আমি নিজে কবিতা লিখি, আমি জানি আপনি কি। আমি নারাজ হইনি। কবিতা লেখেন না? মিলিটারি ক্র্যাকডাউনের পরে কিছু লিখেছেন? হুম।
যে কোনো একটা কবিতা কি আমি পড়তে পারি? আমার খুবই ইচ্ছা ক্র্যাকডাউনের পরে লেখা একটা কবিতা পড়ি। কেন? কবিদের বলা হয় দেশের আত্মা। আমি কথাটা বিশ্বাস করি। যারা সত্যি সত্যি কবি তারা অবশ্যই দেশের আত্মা। আমি না, আমি কবি হিসেবে 2 নম্বরই, দেশের আত্মা হিসেবেও 2 নম্বরই। আপনি তা না। আপনার একখানা কবিতা পড়লে বোঝা যাবে দেশের অবস্থা কি। সত্যি সত্যি পড়তে চান? জি। কয়েকদিন আগে 2টা কবিতা একসঙ্গে লিখেছি। আমার কাছে এরা 2 যমজ কন্যার মতো। কবি, কবিতার খাতাটা নিয়ে আসেন পড়ি। আর যদি তেমন তকলিফ না হয় তাহলে আরেক কাপ গুড়ের চা। কবি উঠে দাঁড়ালেন। তার যাবার ভঙ্গিতে এক ধরনের অনিশ্চয়তা, যেন তিনি ধরতে পারছেন না এই মানুষটাকে তার 2টি অতি প্রিয় কবিতা শোনানো ঠিক হবে কিনা। কলিমুল্লাহ অনেকক্ষণ বসে রইল। কবিতার খাতা নিয়ে আসতে এত সময় লাগার কথা না। মনে হচ্ছে কবি একই সঙ্গে কবিতা এবং চা নিয়ে ঢুকছেন। কলিমুল্লাহর ভালো খিদে লেগেছে। গুড়ের চায়ে এই খিদে যাবার কথা না। গুড়ের চা খেলে উল্টা খিদা বাড়ে। গ্রামের এই সমস্যা। চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিচ্ছু থাকে না। বিস্কিট চানাচুর কিছু না। 2-1 জায়গায় পাকা পেঁপে কেটে দেয়া হয়। চায়ের সঙ্গে পাকা পেঁপে খাওয়া যায় না। গ্রামের বেকুবরা এটা বোঝে না। কবি নিজেই চা নিয়ে ঢুকলেন। 1 কাপ চা, আরেকটা পিরিচে 2টা মুড়ির মোয়া। কবি চা এবং মুড়ির মোয়া কলিমুল্লার সামনে রাখতে রাখতে বললেন, আজ কবিতা শোনাতে ইচ্ছে হচ্ছে না। কলিমুল্লাহ মুড়ির মোয়াতে কামড় দিয়ে বলল, ইচ্ছা না থাকলে থাক, কবির ইচ্ছার উপরে কোনো কথা চলে না। গ্রামে বসে কবি শামসুর রহমান যে 2টো কবিতা লিখেছিলেন তার একটির নাম স্বাধীনতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দুলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাপাস। স্বাধীনতা তুমি শহীদ মিনারে ওমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য উপকূলে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানিতে লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতার মেহেদি রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জ্বলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো খোলা চুল, হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলমিলি পাতা, যেমন ইচ্ছা লেখা আমার কবিতার খাতা। প্রায় সন্ধ্যা। কলিমুল্লাহ ফিরে যাচ্ছে। অনেকটা পথ হেঁটে বাজারে উঠলে রিক্সা ভ্যান পাওয়া যাবে। কাঁচা রাস্তায় রিক্সা ভ্যানে চড়াও এক দিকদারি। ঝাঁকুনির চোটে কলিজা ফুসফুস হৃৎপিণ্ডের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। এর চেয়ে হেঁটে যাওয়া ভালো। কলিমুল্লাহর হাঁটতে সমস্যা হয় না। তার শরীর স্বাস্থ্য ভালো। ঘন্টার পর ঘন্টা সে হাঁটতে পারে। একটাই শুধু অসুবিধা, হাঁটার সময় তার মাথায় কবিতা আসে না। এই সময় পাকা রাস্তায় রিক্সা করে যেতে পারলে অতি দ্রুত তার মাথায় কবিতা আসত। তার অধিকাংশ কবিতায় চলমান রিক্সায় পাওয়া। আজ একটা কবিতায় মাথায় আসা প্রয়োজন, খুবই প্রয়োজন। আজ তার বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ক্র্যাকডাউনের পর বিয়ের সিজন চলছে। অবিবাহিত মেয়েদের বাবা মারা অতি দ্রুত বিয়ে দিয়ে ফেলেছে, যেন বিয়েই সব সমস্যার সমাধান। বিপদ শুধু কুমারী মেয়েদের, বিবাহিতদের জন্য কোনো সমস্যা নেই। গাধারা বুঝবে না মিলিটারিদের কাছে কুমারী, বিবাহিত বা বিধবা কোনো ব্যাপার না, সবই তাদের কাছে আওরাত।
মাসুমার সঙ্গে যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তাহলে এটাকে আল্লাহর রহমত হিসেবে ভাবা যেতে পারে। অতি ভালো মেয়ে, বেশি চালাক, এটা একটা সমস্যা। স্ত্রী হলো সঙ্গিনী, সঙ্গিনী ব্যাকুব হলেও সমস্যা, চালাক হলেও সমস্যা, শাখের করার দুদিকেই কাটে। কলিমুল্লার মাথায় হাঁটতে হাঁটতে একটা কবিতার লাইন চলে এলো। সঙ্গী ছিল না কেউ পাশে। লাইনটা খারাপ না? 10 মাত্রা দিয়ে শুরু, 16 মাত্রা করা দরকার। সঙ্গী ছিল না কেউ পাশে, আবেগে সন্তাপে। এটা কেমন হয়? 16 মাত্রা, শেষ 3টা শব্দে একেবারে মিল, পাশে, আবেগে, সন্তাপে। রিক্সা ভ্যানের ভাড়া নিয়ে দরাদরি করার কারণেই হয়তো কবিতার লাইন মাথা থেকে পুরোপুরি মুছে গেল। ভ্যান চলছে, সে বেশ আরাম করে ভ্যানে বসেছে। রাস্তা তেমন উঁচু নিচু না, ঝাঁকুনি হচ্ছে। পরিবেশ ভালো, সন্ধ্যা নামছে, আরামদায়ক বাতাস মাথায় নামছে। মনে মনে কবিতা তৈরির জন্য অতি উত্তম ব্যবস্থা। অথচ মাথা পুরোপুরি ফাঁকা। কবিতা তৈরি হয়ে গেলে ভালো হতো। সে যদি কোনোদিন বড় কোনো কবি হয়ে যায় তাহলে ইন্টারভিউতে বলতে পারত, এই কবিতার পেছনে একটা বিশেষ ঘটনা আছে। ঘটনা কি হয়েছে শোনো। 1971 সন, অতি দূর সময়, কবি শামসুর রহমানের গ্রামে পালিয়ে আছেন। হঠাৎ তাকে দেখতে ইচ্ছে হলো। ঢাকা ছেড়ে প্রায় জীবন হাতে নিয়ে কবির গ্রামের বাড়িতে উপস্থিত হলাম। কবির কাছে তো খালি হাতে যাওয়া যায় না। রিক্সা ভ্যানে বসে বসে একটা কবিতা লিখলাম। কবিতা পকেটে নিয়ে যাচ্ছি, তখন সন্ধ্যা। তোমাদের রবীন্দ্রনাথের ভাষায়, প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস। রিক্সা ভ্যান প্রবল ঝাঁকুনি খেল। কলিমুল্লা ভ্যান থেকে উল্টে পড়ে যেতে যেতে নিজেকে সামলালো। কবিতা নিয়ে চিন্তা করা ঠিক হবে না। চোখ কান খোলা রেখে বসে থাকতে হবে। হাত পা ভাঙা কবি কোনো মজার ব্যাপার না। তাছাড়া আজ রাতে তার বিয়ের সমূহ সম্ভাবনা। হাত পা ভাঙা পাত্রে কি বিয়ে হবে? ভ্যানওয়ালা আবার চালাতে শুরু করেছে। কলিমুল্লার এখন সামান্য আফসোস হচ্ছে। কবি সাহেবের সঙ্গে এতক্ষণ ছিল। এক ফাঁকে সে বলতে পারত, কবি সাহেব, আজ রাতে আমার বিয়ে, আপনার কাছে ছোট্ট একটা উপহার চাই। কবি বিস্মিত হয়ে বলতেন, কি উপহার? আমাকে এবং আমার স্ত্রীকে আশীর্বাদ করে 2-3 লাইনে যদি কিছু লিখে দেন। আপনার জন্য এটা কিছু না, আমাদের জন্য অনেক কিছু। কবি নিশ্চয়ই কিছু লিখতেন। বেচারা লাজুক মানুষ। লাজুক মানুষরা কখনো না বলতে পারে না। কলিমুল্লা লাজুক মানুষ না, তবে সে লাজুক মানুষের অভিনয় ভালো করতে পারে। মাসুমার মা যখন বললেন, আপনাকে একটা কথা সরাসরি বলতে চাই, এখন সময় খারাপ, কুমারী মেয়ে ঘরে কেউ রাখছে না। আমি খোঁজ নিয়েছি, মাসুমা আপনাকে পছন্দ করে। আপনার বিষয়ে আমরা তেমন কিছুই জানি না, তারপরেও আপনাকে ভালো মানুষ বলে মনে হয়। আপনি কি মাসুমাকে বিবাহ করবেন? কলিমুল্লা অতি লাজুক ভঙ্গিতে বলল, আপনাকে দেখার পর থেকে আমি আপনাকে আমার মায়ের মতো জানি, কারণ আপনার চেহারা, কথাবার্তা সবই আমার মায়ের মতো। আজ যে এটা প্রথম বলছি তা না, আগেও আপনাকে বলেছি। মা হিসাবে আপনি আমাকে যা আদেশ করবেন তাই করব। এখনকার বিয়ে তো বিয়ে না, মাওলানা ডেকে বিয়ে পড়িয়ে দেয়া। যখন সময় ভালো হবে তখন অনুষ্ঠান করব। আল্লাহ সাহেব তো মেয়ের বাবাও তখন উপস্থিত থাকবেন। মা, আপনি যা বলবেন তাই হবে। আমি চাচ্ছি ফরিদপুর রওনা হবার আগেই বিয়ে পড়িয়ে দিতে। আপনার কি আপত্তি আছে? মা, আমাকে তুমি করে বলবেন, আর আমি তো আগেই বলেছি আপনি যা বলবেন তাই হবে। কলিমুল্লার সেই রাতেই বিয়ে হলো। পরদিন তাদের ফরিদপুর যাবার কথা। তা না করে সে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ঢাকায় নিয়ে চলল। এখন সে সঙ্গে থাকবে, কাজেই ঢাকা থাকাই ভালো। ঢাকা নিরাপদ। তাছাড়া শ্বশুর আব্বার খোঁজ নিতে হবে। উনি যে কোনোদিন বাসায় চলে আসতে পারেন। বড় আপার স্বামীও আছেন কোথায় কে জানে। তিনি যদি খোঁজখবর করেন, ঢাকার ঠিকানাতেই করবেন। সবার কাছে কলিমুল্লার যুক্তি অকাট্য মনে হলো। তারা ঢাকায় ফিরল লঞ্চে করে। মাসুমা সারা পথে স্বামীর সঙ্গে লিপ্টে রইল। মহিলারা সবাই বোরকা পরে যাচ্ছে। শুধু মাসুমাই একটু পরপর নেকাব খুলে ফেলেছে। সে এক ফাঁকে হিসহিস করে বলল, আমার সারাক্ষণ ইচ্ছা করে তোমাকে দেখি। বোরকার ভেতর থেকে ঠিক মতো দেখা যায় না, আমি কি করব বলো? ডেইলি পিপলস পত্রিকার সাব এডিটর নির্মলেন্দু গুণ লুকিয়ে আছেন ময়মনসিংহ জেলার বারহাট্টা গ্রামে।
ঢাকা থেকে পালিয়ে আসতে তার তেমন অসুবিধা হয়নি। লম্বা দাড়িতে তাকে দেখাতো তরুণ সুফিদের মতো। ঢাকা ছেড়ে আসার দিনও তিনি শহরের নিজের মনে হেঁটেছেন। শহীদ মিনারের দিকে গেলেন। দূর থেকে দেখলেন কাছে জি.সি. দেবের কোয়ার্টার। এই দার্শনিক মানুষটির সঙ্গে তার পরিচয় ছিল না, তবু কি মনে করে যেন গেলেন। শূন্য বাড়িটার দিকে কিছুক্ষণ তাকালেন, আবার পথ হাঁটা, দূর থেকে ইকবাল হল দেখা। তিনি হাঁটতে হাঁটতে হাইকোর্টের মাজারের দিকে গেলেন। এখানে এসে বড় ধরনের চমক খেলেন। দুটো লম্বা টেবিল পেতে মিলিটারিরা অফিসের মতো করেছেন। রেডিও টেলিভিশন ঘোষণার মতো বেসামরিক লোকজনের কাছ থেকে অস্ত্র জমা নেওয়া হচ্ছে। প্রতিটি থানায় অস্ত্র জমা নেবার ব্যবস্থা করা হয়েছে। সমস্যা হলো অনেক থানা আছে যেখানে কেউ নেই। বাঙালি পুলিশ থানা ছেড়ে উধাও হয়ে গেছে। সে কারণে হয়তো বিকল্প ব্যবস্থা। ঢাকা শহরের বেশ কিছু লোক অস্ত্র জমা দিতে এসেছে। তারা মিলিটারির দিকে তাকাচ্ছে না, তাদের দৃষ্টি মাটির দিকে। অস্ত্রধারী হবার অপরাধে তারা যেন শরমে মরে যাচ্ছে। মিলিটারিদের ভেতর থেকে একজন নির্মলেন্দু গুণের কাছে এগিয়ে এলো, ধমক দিয়ে জানতে চাইল, কি চাও তুমি? নির্মলেন্দু গুণ বিনীতভাবে বললেন, অস্ত্র জমা দেয়া দেখি। তুমি এই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছো? জি জনাব। ভাগো হিয়াসে, ভাগো। মিলিটারি হাত দিয়ে মাছি তাড়াবার ভঙ্গিতে বলল। নির্মলেন্দু গুণ হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে ঢাকা থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে বারহাট্টা তার নিজের বাড়ি। এই বাড়িতেই এক নিশুতি রাতে তিনি আগ্নেয়াস্ত্র নামে ছোট্ট একটা কবিতা লেখেন। পুলিশ স্টেশনের ভিড়, আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শর্টগান, রাইফেল, পিস্তল এবং কার্তুজ যেন দরকার স্বীকৃত মানত, টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী। প্রকাশ্যে ফিরছি ঘরে, অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটা আগ্নেয়াস্ত্র। আমি জমা দেইনি। ইরতাজউদ্দিন কাশেমপুরী খুব প্রফুল্ল বোধ করছেন। ফজরের ওয়াক্তে এমনিতে তিনি প্রফুল্ল বোধ করেন। অন্য এক ধরনের আনন্দ কিছুটা হলেও তাকে অভিভূত করে রাখে। কেন এরকম হয় তিনি নিজেও জানেন না। হয়তো নতুন একটা দিন শুরু করার আনন্দ। শুধু মানুষ না, পশু পাখি গাছপালা সবই নতুন করে শুরু করে। সেই সবার সঙ্গে যুক্ত থাকার আনন্দ। আজকের আনন্দের সঙ্গে বিষাদ মিশ্রিত আছে। তিনি তার শোবার ঘর থেকে শিশুর কান্না শুনছেন। এই শিশু সবসময় কাঁদে না, হঠাৎ হঠাৎ কেঁদে ওঠে, আবার হঠাৎই থেমে যায়। তার বাড়িতে দীর্ঘদিন কোনো শিশু কাঁদেনি, এই প্রথম কাঁদছে। জানামজে বসে থেকে তার মনে হলো শিশুর কান্নার মধ্যে পবিত্র কোনো ব্যাপার অবশ্যই আছে। যতবারই তিনি শিশুর কান্না শুনছেন ততবারই তার মন অন্যরকম হয়ে যাচ্ছে। শিশুটির এখানে কোনো নাম দেয়া হয়নি। ছদরুল আমিন সাহেবের পুত্র সন্তান। ছদরুল আমিন সাহেবের ছেলের মুখ দেখে যেতে পারেননি তিনি, ছেলের জন্ম সংবাদও শুনে যেতে পারেননি। একজন বাবার জন্য এর চেয়ে দুঃখের কিছু হতে পারে বলে ইরতাজউদ্দিনের মনে হয় না। তবে নিশ্চয় আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য এর পেছনেও আছে। ইরতাজউদ্দিন কমলা এবং তার পুত্রকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। দেশের অবস্থা আরেকটু ভালো হলেই মা পুত্রকে খুলনা দিয়ে আসবেন। কমলার মার বাড়ি খুলনার বাগেরহাটে। এই সুযোগে বাগেরহাটের খান জাহান আলীর মাজারও জিয়ারত করা হবে। ইরতাজউদ্দিন অন্যান্য দিনের চেয়ে আজ অনেক বেশি সময় জানামজে কাটালেন। তার সামান্য কারণও আছে। তিনি খতমে জালানি শুরু করেছেন। আজ সেই খতম শেষ হল। ফজরের নামাজ শেষ করে দীর্ঘ সময় নিয়ে দোয়া করলেন। দোয়ার পর মনটা একেবারে শান্ত হয়ে গেল। কদিন ধরে মন খুব অশান্ত হয়েছিল। রাতে খুব ভালো ঘুম হতো না। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতেন। সেই সব দুঃস্বপ্নের কোনো আগা মাথা নেই। একটা দুঃস্বপ্ন শুধু স্পষ্ট দেখলেন, যেন শাহেদ এসেছে নীলগঞ্জে, সে একা, সঙ্গে কেউ নেই। সে খুব রোগা হয়ে গেছে, রোগা এবং বুড়ো। কণ্ঠার হাড় বেরোয় গেছে, ঠোঁট ফ্যাকাশে, মাথার চুল প্রায় সবই সাদা। তিনি বললেন, তোর এই অবস্থা কেন রে? চুল টুল পেকে বুড়ো হয়ে গেছিস, কি হয়েছে? শাহেদ জবাবে বিড়বিড় করে কি বলল বোঝা গেল না। তিনি অবাক হয়ে দেখলেন শাহেদ ক্রমাগত মাথা চুলকাচ্ছে, মাথা ভর্তি উকুন, মাথা থেকে উকুন টপ টপ করে মাটিতে পড়ছে। তিনি বললেন, তুই একা কেন?
ওদের কোথায় রেখে এসেছিস? তার উত্তরেও শাহের বিড়বিড় করে কি বলল। তিনি বললেন, বিড়বিড় করছিস কেন? কি বলবি পরিষ্কার করে বল। কেশে গলা পরিষ্কার করে নে। তোর মাথা দেখি মাথা ভর্তি উকুন। তুই গোসল করছিস না? শাহেদ বলল, ভাইজান, বিরাট বিপদে পড়েছি বলে কাঁদতে শুরু করল। তখন তার ঘুম ভেঙে গেল। সেই রাতে তার ঘুম হল না। তিনি শাহেদকে চিঠি লিখতে বসলেন। শাহেদ, দোয়া গো, পর সমাচার এই, আমরা মঙ্গলমতো আছি। তোমাদের কোনো খবর না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত। ফুলপুর টেলিগ্রাম অফিস হইতে তোমাকে পরপর 2টা টেলিগ্রাম করিয়াছি, কোনো জবাব পাই নাই। টেলিগ্রাম ছাড়াও তোমাকে পত্র দিয়াছি, তাহারও কোনো জবাব পাই নাই। নীলগঞ্জের অবস্থা এখন মোটামুটি ভালো। প্রথম দফায় জৈনিক আধা পাকল সামরিক অফিসার নীলগঞ্জে কয়েক ঘন্টার জন্য এসেছিলেন। তিনি কোনো রকম কারণ ছাড়াই কিছু মানুষ মেরে ফেলেছেন। তার মধ্যে নীলগঞ্জ থানার ওসি ছদরুল আমিন সাহেবও ছিলেন। আল্লাহর অশেষ রহমত, উনি অতি অল্প সময় প্রস্থান করেছেন। বর্তমানে নীলগঞ্জ থানায় একদল মিলিটারি অবস্থান করিতেছে। তাহাদের প্রধান একজন ক্যাপ্টেন, নাম মোহাম্মদ বাসেত। অতি ভদ্র এবং সজ্জন, সবচেয়ে বড় কথা ধর্মপ্রাণ। গত জুম্মার দিনে তিনি সকলের সঙ্গে জুম্মার নামাজ আদায় করিয়াছেন। খুতবার শেষে তিনি ইংরেজিতে একটা বক্তৃতা দিয়াছেন। বক্তৃতাটি আমার পছন্দ হইয়াছে। তিনি বলিয়াছেন, বহু দুঃখ ও বহু কষ্টে আমরা ইংরেজির গোলাম হইতে মুক্ত হইয়াছি। এখন আবার নতুন চক্রান্ত শুরু হইয়াছে। আমাদের সবাইকে সেই চক্রান্ত সম্পর্কে সাবধান থাকিতে হইবে। একজন মুসলমান অন্য আরেকজন মুসলমানের ভাই। ভাই সবসময় থাকিবে ভাইয়ের পাশে। এক ভাই যদি ভুল করে, অন্য ভাই তাহা শুধরাইয়া দিবে। ক্যাপ্টেন সাহেবের সঙ্গে অত্র এলাকার হিন্দুদেরও সঙ্গে সদ্ভাব আছে। আমাদের স্কুলের শিক্ষক কালীপদবাবুকে ডাকাইয়া নিয়া তার সঙ্গে দাবা খেলেন। কালীপদবাবু ক্যাপ্টেন সাহেবের ভদ্রতায় মুগ্ধ। ক্যাপ্টেন সাহেবের উদ্যোগে এখানে স্থানীয়ভাবে শান্তি কমিটি গঠন করা হয়েছে। আমি সেই কমিটির প্রেসিডেন্ট। কমিটির প্রধান কাজ শান্তি বজায় রাখা। নীলগঞ্জের শান্তি বর্তমানে বজায় আছে। ছদরুল আমিন সাহেবের বিধবা স্ত্রী পুত্রসহ বর্তমানে আমার সঙ্গে আছে। আমি তাহাদের খুলনায় পৌঁছাইয়া দিয়া খুলনা হইতে রকেট স্টিমার যোগে ঢাকা যাইব এবং তোমাদেরকে আমার কাছে নিয়ে আসিব। তোমাদের চিন্তা আমি বড় অস্থির হয়ে থাকি। ভোরবেলায় চিঠি পোস্ট করতে গিয়ে তিনি ফিরে এলেন। পোস্ট অফিস বন্ধ। পোস্টমাস্টার কাউকে কিছু না বলে পোস্ট অফিস তালা বন্ধ করে চলে গেছে। চিঠি পোস্ট করতে হলে এখন যেতে হবে ফুলপুর। তার শরীরটা ভালো যাচ্ছিল না। হাঁটলে হাঁটুতে ব্যথা করে, পায়ে পানি এসে যায়। তারপরেও তিনি নিজে হেঁটে হেঁটে ফুলপুরে গেলেন। এই কাজটা অন্যকে দিয়ে করানো যেত। তিনি ব্যক্তিগত কাজ কখনোই অন্যকে দিয়ে করান না। নবী করিম তার কাজ নিজে করতেন। ইরতাজউদ্দিন সারা জীবন নবী করিমকে অনুসরণ করে এসেছেন। আজ শুধুমাত্র বয়সের দোহাই দিয়ে তা থেকে বিরত থাকবেন, তা হয় না। তিনি ফুলপুর রওনা হলেন। চিঠির সঙ্গে টেলিগ্রামও করলেন। সেই টেলিগ্রামের কোনো জবাব এলো না। মনে হচ্ছে পুরো দেশে ডাক যোগাযোগ বলে কিছু নেই। তার মন খুবই অস্থির হল। তিনি অস্থিরতা দূর করার জন্য ইস্তেখারা করার সিদ্ধান্ত নিলেন। ইস্তেখারায় বিশেষ বিশেষ দোয়া দুরুদ পড়ে পবিত্র মনে ঘুমোতে যেতে হয়। তখন স্বপ্নে প্রশ্নের জবাব আসে, তবে স্বপ্ন খুব সরাসরি হয় না। আল্লাহ পাক প্রতীকের মাধ্যমে বান্দার প্রশ্নের জবাব দেন। সেই প্রতীক বোঝা সবসময় কঠিন। তারপরও তিনি এক রাতে ইস্তেখারা করে ঘুমোতে গেলেন। স্বপ্নে দেখলেন রুনিকে। রুনি বড় একটা থালায় কি যেন খাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, কি খাচ্ছিস? রুনি বলল, বলবো না। তিনি বললেন, দেখি। রুনি বলল, দেব না। এই স্বপ্নের মানে কি? রুনি খাওয়া দাওয়া করছে, তার মানে সে ভালো আছে। বড় একটা থালায় খাবার নিয়ে খাচ্ছে, এর অর্থও ভালো। ছোট একটা পিরিচা খাবার নিয়ে খাচ্ছে দেখলে অভাব বোঝাতো। তবে তিনি রুনিকে একা দেখেছেন, সঙ্গে বাবা মা কেউ নেই। এর অর্থ কি কোনো আছে? শাহেদ এবং আসমানি এরা দুজনেই কোনো বিপদে পড়েনি তো? তিনি রুনির কাছে খাবার চাইলেন। রুনি দিতে রাজি হল না। এর কি আলাদা কোনো অর্থ আছে? আছে নিশ্চয়ই, তিনি ধরতে পারছেন না। এরপর পরে তিনি খতমে জালালি শুরু করলেন। আজ সেই খতম শেষ হয়েছে। তিনি খুব ভালো বোধ করছেন।
তার মন বলছে আর কোনো ভয় নেই। ইরতাজউদ্দিন জায়নামাজ ছেড়ে উঠতেই কমলা ঘর থেকে বের হলো। ইরতাজউদ্দিন বললেন, কেমন আছো গো মা? কমলা বলল, ভালো। তোমার ছেলের জ্বর কি কমেছে? জি, কমেছে, আলহামদুলিল্লাহ। কমলা বলল, চাচাজি, আমি আপনাকে একটা কথা বলতে আসছি, জরুরি কথা। ইরতাজউদ্দিন বললেন, বলো মা। আমি খুলনা যাব না, সেখানে আমার কেউ নাই, মা মারা গেছেন, সৎ ভাই আছে, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না। খুলনা গেলে ছেলে নিয়ে বিপদে পড়ব আমি। ইরতাজউদ্দিন বললেন, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধারের মালিকও আল্লাহ। মাগো শোনো, তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকবা, তোমার কোনো সমস্যা নাই। আপনার অনেক মেহেরবানি চাচাজি, আপনাকে চা বানিয়ে দেই, চা খান। বানাও চা, বানাও। ততক্ষণ আমি তোমার ছেলে কোলে নিয়ে বসে থাকব। আল্লাহ পাকের রহমতে একটা সূরা আছে, সূরা আর রহমান, এইটা পরে তার মাথায় ফু দিব। মাশাআল্লাহ, তোমার এই ছেলে সুসন্তান হবে। চা শেষ করে ইরতাজউদ্দিন সাহেব হাঁটতে বের হলেন। তার এই হাঁটা স্বাস্থ্য রক্ষার হাঁটা না। ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে নদীর পার পর্যন্ত যেতে তার খুব ভালো লাগে। সোহাগী নদীর পানি এই বছর দ্রুত বাড়ছে, ফুলে ফেঁপে উঠছে। প্রতিদিনই নদী বদলে যাচ্ছে। সব পরিবর্তনের মধ্যে এই পরিবর্তন দেখার মধ্যেও আনন্দ আছে। ইরতাজউদ্দিন দেখলেন নদীর পানি আরো বেড়েছে। বন্যা হবে না তো? নীলগঞ্জ উঁচু অঞ্চল, সহজে বন্যা হয় না, তবে প্রতি 7 বছর পর পর প্রবল বন্যা হয়। 7 বছর কি হয়েছে? মাওলানা সাহেব, আপনার শরীরটা আজ কেমন? ইরতাজউদ্দিন চমকে তাকালেন। নিবারণ হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই মানুষ হাস্যমুখী, অতি দুঃসময়েও তার মুখে হাসি থাকে, অতি ভালো গুণ। ছোটখাটো মানুষ, গায়ের রং কৃষ্ণ কালো, মাথার ঘন চুল গাড় পর্যন্ত নেমে এসেছে। সাদামাটা চেহারার এই লোক গানের আসরে নিমিষের মধ্যে ঘোর তৈরি করতে পারে, এমন দরিদ্র গলা এই অঞ্চলের আর কারো নাই। তুমি কোত্থেকে নিবারণ? নিবারণ হাসল, এগিয়ে এসে পা ছুঁয়ে প্রণাম করল। তার প্রণামের ভঙ্গি অদ্ভুত। আঙ্গুল দিয়ে পা ছুঁয়ে সে আঙ্গুল জিভে ঠেকায়। আমরা হইলাম বাদাইম্মা পাখি, আমরা কি আর কিছু ঠিক আছে? ঘুরতে ঘুরতে চলে আসছি। এখন সময় খারাপ, এখন কি আর এত ঘোরাঘুরি করা ঠিক? কথা ঠিক, তয় এক জায়গায় মন টিকে না। অনেকে বলছে ইন্ডিয়া চলে যাও। যাব কেন কন? এইটা আমার দেশ না? অবশ্যই তোমার দেশ। নিজের দেশে আমারে সবাই চিনে, যেখানে যাই সবাই আদর কইরা বসায়। ইন্ডিয়াতে আমারে চিনে কে? ঠিকই বলেছ। নিবারণ গুনগুন করে উঠল, পাখি থাকে নিজের বনে, বনের মধু খায়। সেই পাখি কেমনে বলো বন সাইরা যায়? বনে লাগছে মহা আগুন, সব পুইরা যায়। এখন বলো সেই পাখিটার হবে কি উপায়? ইরতাজউদ্দিন বললেন, গানটা এখন বাদলা? যে ভালো গান বেঁধেছ। নদীর পাড়ে একা একা কি করছো? মনটা খুবই খারাপ ছিল, এই জন্য ভাবলাম নদীর পাড়ে আইসা বসি। নদীর ফালি হইল চলতি পানি, চলতি পানি মনের দুঃখ সাথে নিয়ে যায়। নিবারণ, আমার সাথে চলো, নাস্তা করবে। নিবারণ বিনয়ের সঙ্গে বলল, জি না, মন ভালো করতে আসছি, দেখি মন ভালো হয় কিনা। মনে তো খারাপ কেন? নিবারণ আবারও গুনগুন করে উঠল, আসমানে উঠতেছে শুকুন, জলে পড়ছে ছায়া, মানুষ মরে ঘরে ঘরে, আমি থাকি চাইয়া। ইরতাজউদ্দিন সাহেবের ইচ্ছে করছে কিছুটা সময় নিবারণের সঙ্গে থাকেন। সেই ইচ্ছা তিনি দমন করলেন। নিবারণ এসেছে একা একা বসে থাকার জন্য, তাকে একা থাকতে দেওয়া উচিত। তিনি বাড়িতে ফিরে এলেন। নিবারণ একা একা ঘুরতে লাগল। দুপুরের দিকে মিলিটারি তাকে নদীর পাড় থেকে ডেকে নিয়ে গেল। ক্যাপ্টেন সাহেব নিবারণের অনেক নাম শুনেছেন।
তার গান শুনতে চান। ক্যাপ্টেন মোহাম্মদ বাসেত নিবারণের গানে মুগ্ধ হলেন। তার আফসোস হল যে সঙ্গে ক্যাসেট প্লেয়ার নেই। ক্যাসেট প্লেয়ার থাকলে গানটা রেকর্ড করা যেত। ক্যাপ্টেন সাহেব বললেন, যে গানটা গেয়েছ সেটা আবার গাও। এটা কি ধরনের গান? নিবারণ বলল, হ্যারে বলে কাটা বিচ্ছেদের গান। উকিল মুন্সির কাটা বিচ্ছেদ। এই বিচ্ছেদ কইলজার কাটে। ক্যাপ্টেন সাহেব বাংলা জানে না, নিবারণের কথা ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছেন নীলগঞ্জ স্কুলের শিক্ষক ছগির সাহেব। ক্যাপ্টেন সাহেবের সঙ্গে ছগির উদ্দিনের ভালো সখ্যতা হয়েছে। তিনিও প্রায়ই ক্যাপ্টেন সাহেবের সঙ্গে দাবা খেলতে আসেন। ক্যাপ্টেন সাহেব দাবায় তেমন পারদর্শী না। ছগির উদ্দিন ইচ্ছে করে ভুল খেলে হেরে যান, কারণ তিনি জানেন দাবায় হারলে মেজাজ খারাপ হয়। তিনি বুদ্ধিমান মানুষ। মিলিটারির মেজাজ খারাপ হয় এমন কাজ তিনি করবেন না। নিবারণ গান ধরল, সুয়াসান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি। গানের কথাগুলো ছগির উদ্দিন অনুবাদ করে দিচ্ছেন। ও মাই লেইং বার্ড, আই এম কলিং ইউ, হোয়াই ইউ আর নট রেসপন্ডিং। ক্যাপ্টেন বাসেত নিবারণকে কফি খাওয়ালেন। তার সঙ্গে ছগির উদ্দিনের মাধ্যমে কিছু গল্প গুজব করলেন। তুমি হিন্দু? জি জনাব, আমি হিন্দু। আমার অপরাধ ক্ষমা করে দেন। হিন্দু হওয়া কোনো অপরাধ না। খাবার প্রশ্ন আসছে কেন? মুসলমানের মধ্যে যেমন ভালো মন্দ আছে, হিন্দুর মধ্যেও তেমন আছে। জনাব, আপনার কথা শুনে আনন্দ পেয়েছি। আমিও তোমার গান শুনে আনন্দ পেয়েছি। তোমাকে একটা প্রশংসাপত্র লিখে দিচ্ছি। বিপদে পড়লে এই প্রশংসাপত্র দেখালে ছাড় পাবে। জনাব, আপনার অনেক দয়া। দয়াটা কিছু না, আমি গুণের কদর করি। অন্তরে দয়া না থাকলে কেউ গুণের কদর করতে পারে না। ক্যাপ্টেন মোহাম্মদ বাসেত একটা প্রশংসাপত্র লিখে নিবারণকে দিলেন। যে কলম দিয়ে প্রশংসাপত্র লেখা হয়েছে সেই কলমটাও দিলেন। নিবারণ তার বিশেষ ভঙ্গিমায় ক্যাপ্টেন সাহেবকে প্রণাম করলেন। প্রণামের বিশেষ ভঙ্গিটাও ক্যাপ্টেন সাহেবের ভালো লাগলো। ছবি তুলে রাখলে দেশে ফিরে দেখানো যেত। ইরতাজউদ্দিনের বাড়ির উঠোনে হারুন মাঝি উবু হয়ে বসে বিড়ি টানছে। হারুন মাঝির সঙ্গে আছে তার দীর্ঘদিনের সহচর কালামিয়া। কালামিয়াকে দেখলে দুবলা পাতলা মানুষ বলে ভুল হতে পারে, তবে তার ক্ষিপ্রতা গোখরো সাপের মতো। হারুন মাঝিও বিড়ি টানছে। সে বসেছে উস্তাদের দিকে পেছন ফিরে। উস্তাদের সামনে বিড়ি খাওয়া টাওয়ার মতো বেয়াদবি সে করতে পারবে না। ইরতাজউদ্দিন বাড়িতে ছিলেন না। তিনি সেক্ষেত্রে গিয়েছিলেন কমলার ছেলের জন্য তাল মিছরি কিনতে। বাচ্চাটার মুখে প্রায়ই কফ জমে। তাল মিছরি খেলে কফের দখল কিছু কমে। বাড়ি ফিরে এই দুজনকে বসে থাকতে দেখে তিনি বিস্মিত হলেন। হারুন মাঝি এবং কালামিয়া দুজনেই অতি দ্রুত তাদের বিড়ি ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ইরতাজউদ্দিন বললেন, ব্যাপার কি? হারুন মাঝি বিনয়ের সঙ্গে নিচু হয়ে বললেন, আপনার কাছে একটা আবদার। কি আবদার? ওসি সাহেবের ছেলের জন্য একটা স্বর্ণের চেইন আনছি। চেইনটা গলায় পরাবো। তোর চুরি ডাকাতির চেইন গলায় পরাবি কি জন্যে? এটা কেমন কথা? হারুন মাঝি বিব্রত ভঙ্গিতে মাথা চুলকাতে লাগলো। চুরি ডাকাতির চেইন ব্যাপারটা সত্যি। ডাকাতির জিনিসপত্র কিছু সে সঙ্গে রাখে না। এই চেইনটা কিভাবে যেন ছিল। ইরতাজউদ্দিন বললেন, উঠানে বসে থাকবি না, বাড়িতে যা। বাড়িঘর কি আমার আছে যে বাড়িতে যাব? ওসি সাহেবের ছেলেটারে একটু আইনা দেন, দেখি বাপের মতো চেহারা হয়েছে কিনা। তার বাপ ছিল বিরাট সাবাসী মানুষ, কলজায় ছিল বাঘের। ওনারে মাইরা ফেলছে, এটা মনে হইলে রাগে শৈল কাঁপে। ওসি সাহেবের স্ত্রী আর ছেলেরে যে আপনি নিজের কাছে আইনে রাখছেন, এটা বিরাট কাজ করছেন। আপনি বেহেস্তে যাবেন এই কারণে। আমার বেহেস্তে যাওয়া নিয়ে তোর মীমাংসা দিতে হবে না। হারুন মাঝি বলল, ওসি সাহেবের ফুলাটার একটু আনেন, দূর থেকে একটু বাপ কাবেটা হয়েছে কিনা দেহি। ইরতাজউদ্দিন ছেলে কোলে নিয়ে বের হলেন। হারুন মাঝি আগ্রহ করে হাত বাড়ালো। এই দুর্ধর্ষ ডাকাতের হাতে ছেলে তুলে দিতে ইরতাজউদ্দিনের মন সায় দিচ্ছে না, কিন্তু ডাকাতটা এত আগ্রহ করে হাত বাড়িয়েছে। ইরতাজউদ্দিন ছেলেকে হারুন মাঝির হাতে দিলেন। মাওলানা সাহেব, ছেলের নাম কি? নাম রাখা হয় নাই।
হারুন মাঝি আনন্দের সঙ্গে বলল, দেখেন দেখেন, আমারে কেমন চোখ ফিটফিটায় দেখতেছে। হে বেটা, কি দেখস? তোর পিতা আমারে ধরছিল, সে বিরাট সাবাসী মানুষ ছিল। তুইও তোর বাপের মতো সাবাসী হইবে, মেনাগুরু হইবি না। ইত্তাজউদ্দিন বললেন, অনেক হয়েছে, এখন তারে দাও, তার মায়ের কোলে দিয়ে আসি। ছোট শিশুদের এভাবে অধিকক্ষণ মায়ের কোল ছাড়া করতে নাই। হারুন মাঝি ছেলে ফেরত দিয়ে ইত্তাজউদ্দিনকে কদমবুছি করে বিদায় হল। ইত্তাজউদ্দিন কমলার হাতে ছেলেকে তুলে দেবার সময় দেখলেন ছেলের গলায় সোনার চেন চকচক করছে। তিনি খুবই বিরক্ত হলেন। নীলগঞ্জে ফকির সাহেবের বাড়ির সামনে দুজন মিলিটারি। তারা গ্রাম পরিদর্শনে বের হয়েছে। ফকির বাড়িতে তাদের ডাব খেতে দেয়া হয়েছে। ডাব খাওয়া শেষ হবার পর তারা মহা আনন্দে ডাবের শ্বাস খাচ্ছে। লোকজন একটু দূর থেকে ভীত চোখে তাদের দেখছে। ফকির বাড়ির মেজো ছেলে আরো ডাব কাটছে। ডাবের পানি ফেলে দিয়ে শুধু শ্বাস বের করে প্লেটে রাখা হচ্ছে। ডাবের শ্বাস খাওয়ার এই দৃশ্যটা হারুন মাঝি এবং তার সঙ্গী কালামিয়া ধান ক্ষেতের আড়াল থেকে দেখল। হারুন মাঝি বলল, অলঙ্গা দিয়ে এই দুইটারে ভিনতে পারবি? কালা বলল, একটারে পারব। হারুন মাঝি বলল, তুই একটারে, আমি একটারে। কালামিয়া বলল, বাদ দেন বাদ দেন। হারুন মাঝি সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা যা, তাছাড়া অলঙ্গাও নাই। হারুন মাঝি মাথা নিচু করে ধান ক্ষেতের আল বেয়ে এগোচ্ছে। হঠাৎ সে তার মত পরিবর্তন করল। অলঙ্গার সঙ্গে নেই এটা সত্যি, তবে অলঙ্গা জোগাড় করা কোনো সমস্যা না। মিলিটারি দুটা ডাব খেয়ে নিশ্চিত মনে হাঁটতে হাঁটতে নীলগঞ্জ হাইস্কুলের দিকে যাবে। তাদের যেতে হবে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। পেছন দিক থেকে অলঙ্গা ঘা দিলে আর দেখতে হবে না। এদের সঙ্গে ভালো বন্দুক আছে, বন্দুক দুটা কবজা করা যাবে, ডাকাতের সুবিধা হবে। এ সময় তার হাত খালি, রামদা ছাড়া অস্ত্রপাতি কিছুই নেই। মিলিটারিদের এসব বন্দুক কিভাবে চালাতে হয় তা অবশ্য জানা নেই, সেটা শেখা যাবে। সব বন্দুকই একরকম, গোড়ায় চাপ দিলেই গুলি। কালামিয়া, চল অলঙ্গা জোগাড় করে দেখি। কালামিয়া ওস্তাদের দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, চলেন। দুপুর 3টায় ক্যাপ্টেন বাসেতকে ঘুম থেকে তুলে বলা হলো সেনাবাহিনীর দুজন সদস্যকে গ্রামের লোকজন বর্ষা বিধিয়ে মেরে ফেলেছে। সন্ধ্যা 6টার মধ্যে নীলগঞ্জের 1/3 বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো। সর্বমোট 38 জন মানুষকে গুলি করে মারা হলো। এর মধ্যে ঘাতক নিবারণও আছে। তার হাতে ক্যাপ্টেনের বাসেতের লেখা প্রশংসাপত্র, সেই প্রশংসাপত্রও কাজ হলো না। রাত 11টায় ক্যাপ্টেন বাসেত হতভম্ব হয়ে গেলেন, কারণ জঙ্গলে ঢাকা দক্ষিণ দিক থেকে নীলগঞ্জ হাইস্কুল লক্ষ্য করে কারা যেন গুলি করছে। এতটা সাহস বাঙালি কুত্তাদের হবে তা তার ধারণাতেও ছিল না। তার ধারণাতে ভুল ছিল। হারুন মাঝির সাহসের সঙ্গে তিনি পরিচিত না। হারুন মাঝি জঙ্গলের দিক থেকে গুলি করছে মিলিটারির বন্দুক কি করে চালাতে হয় এটা শেখার জন্য। তার পরিকল্পনা ভিন্ন। সেই গুলি করছে খুব কাছ থেকে। ডাকাত কখনো দূর থেকে গুলি করে না, তারা গুলি করে খুব কাছ থেকে। ভোর 6টা, প্রবল বর্ষণ শুরু হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে হারুন মাঝি তার সঙ্গী কালামিয়াকে নিয়ে নীলগঞ্জ হাইস্কুলের দিকে এগুচ্ছে। কালামিয়া বলল, ওস্তাদ, বিড়িতে টান দিতে পারলে হইতো। হারুন মাঝি বলল, বৃষ্টির মধ্যে বিড়ি ধরাইবি কেমনে? কালামিয়া হতাশ গলায় বলল, সেটাও একটা বিবেচনা। হারুন মাঝি ভয় একেবারে পাচ্ছে না, কিন্তু তার গা ছমছম করছে। তার মনে হচ্ছে তারা মানুষ 2 জন না 3 জন। নীলগঞ্জ থানার ওসি সদরুল আমিনও তাদের সঙ্গে আছেন, তবে ওসি সাহেবকে স্পষ্ট দেখা যাচ্ছে না। হারুন মাঝি জানে এই সময়ে মনের ধান্দা। মন অনেক ধান্দাবাজি করে, তারপরেও সে ওসি সাহেবকে মন থেকে দূর করতে পারছে না। এই বিষয়টা নিয়ে কালামিয়ার সঙ্গে কথা বলতে পারলে হতো। কথা বলা ঠিক হবে না। কালামিয়া প্রচণ্ড সাহসী, কিন্তু সে ভূতপ্রেত ভয় পায়। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এর 11 পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন।
তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।